দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত লাখো মানুষের ঢল। গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে বেগম জিয়ার প্রত্যাবর্তন, বলেছেন মির্জা ফখরুল। জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে নেতৃত্ব দিবেন তিনি, আশা দলীয় নেতাদের। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা আর বিকেন্দ্রীকরণ, এই তিন বিষয়কে প্রাধান্য দিয়ে এনসিপির নতুন সংস্কার প্রস্তাব পর্যালোচনার আশ্বাস জাতীয় ঐকমত্য কমিশনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে 4 মাস অবস্থান করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সাথে বাংলাদেশে এসেছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। তার প্রত্যাবর্তন দেশে গণতন্ত্রের উত্তরণের পথ সহজ করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সেকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন আরিফুল ইসলাম মাসুম। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে অবস্থান নেন দলটির নেতাকর্মী সমর্থকরা। আপসহীন নেত্রীকে এক নজর দেখার আকুতি নিয়ে তীব্র গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। অনেক বেশি আনন্দের, আমি মনে করি গণতন্ত্র এক ধাপ এগিয়ে যাবে। মাইনাস করার যে ফর্মুলা সব কিছু মিলিয়ে তাকে কিন্তু এই গণতন্ত্রের পক্ষ থেকে, এদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু সরাতে পারেনি। আমরা ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে অনেক দূর এগিয়ে যাব এবং এই দেশ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কঠোর নিরাপত্তা দেওয়া হয় বেগম খালেদা জিয়ার গাড়িবহরকে। বিমানবন্দরে উপস্থিত নেতারা বেগম জিয়ার আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন। জনগণের ভোটের অধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব। এরপর জনগণ যাকে পছন্দ হবে তাদেরকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন, আজকে দেশে ফিরছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে একটা স্বাভাবিক রাজনীতি এবং এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা সেই প্রত্যাশা করছি। প্রতীক হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আমরা ইনশাল্লাহ সফলকাম হব। জনগণের চাওয়াই আমাদের চাওয়া। উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল 10:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারকরা। জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। সকাল 11:15টার দিকে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে বের হয়। গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে যখন যাত্রা করে তখন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল। দুপুর 1:30টার দিকে বেগম জিয়া তার গুলশানের বাসভবনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা নতুন রূপ লাভ করবে বলে মনে করছেন নেতাকর্মীরা। সারি সারি গাড়ি আর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, এই পুরো আয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। শুধু যে দলের নেতাকর্মী সমর্থকরা এসেছেন তা কিন্তু নয়, রাজধানীর সাধারণ মানুষও কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে। চলমান যে সংস্কার প্রস্তাবনা চলছে, যে নির্বাচন আয়োজনের জন্য নানা কথা বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসার মধ্য দিয়ে এই সব বিষয়ে নতুন গতি পাবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে আছেন স্টাফ রিপোর্টার মোবাশ্বের আহমদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, বেগম খালেদা জিয়া তো তার বাসভবনে অবস্থান করছেন, সেখানকার পরিবেশ এখন কেমন দেখছেন?
জি, আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ বা যেই জার্নি, সেই জার্নি শেষে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এখন ফিরোজায় অবস্থান করছেন। আমি আপনাদেরকে এই বাড়ির যে নিরাপত্তার বিষয়টি সেটি আগে আপনাদেরকে বলে রাখতে চাই যে এই যে ৭৯ নম্বর যে রোড, এই রোডের সমস্ত দুই দিকে, অর্থাৎ রোডের দুই দিকেই কিন্তু এখানে কাঁটাতার দেওয়া হয়েছে এবং এই রোডের যে বাড়িগুলো আছে এবং এখানে যারা থাকে আসলে তাদেরকে নির্বিঘ্নে আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে, কিন্তু তাছাড়া অন্য কোনো মানুষদেরকে আপাতত এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু যেহেতু বিএনপি চেয়ারপারসন আজকে এখানে উপস্থিত হয়েছেন, উৎসুক যারা নেতাকর্মী রয়েছে তাকে দেখার জন্য এখানে এসেছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তবে আগের তুলনায় নেতাকর্মীদের যেই উপস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু ডক্টর জাহিদ এখানে ব্রিফ করেছেন এবং বিএনপির সিনিয়র যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে ব্রিফ করেছেন এবং জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন এখন এখানে অবস্থান করছেন এবং দীর্ঘ জার্নির ফলে ওনার কিন্তু একটু বিশ্রামের প্রয়োজন এবং শারীরিকভাবে তিনি এখন কিছুটা অসুস্থ রয়েছেন। হয়তো খুব দ্রুতই তিনি গণমানুষের সামনে হয়তো কথা বলবেন, এমনটা একটা আমরা জানতে পেরেছি। এছাড়াও যদি আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাই, এইখানে যে সিকিউরিটি ব্যবস্থা সেটা হলো চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স অর্থাৎ CSF তাদের সংখ্যা কিন্তু এখানে রয়েছে, পাশাপাশি র্যাব এবং পুলিশ সদস্যদের উপস্থিতিও এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই ছিল আসলে এই খালেদা জিয়ার যে বাসা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তার যে বাসভবন ফিরোজার সামনের নেতাকর্মীদের অবস্থান এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ যাত্রার ধকল সত্ত্বেও শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ ও সবল আছেন। গুলশানের সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে, কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেজন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন, তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে ওনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4 মাসের চিকিৎসায় অনেকটা ভালো বোধ করায় দেশে ফিরেছেন তিনি। আগেও চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও এবারের ফেরাটা ভিন্ন মাত্রা যোগ করেছেন দেশের রাজনীতি এবং জনগণের কাছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বামীর শাহাদাতের আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন বেগম খালেদা জিয়া। 2 ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়েই সময় কাটাতেন। জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে খালেদা জিয়ার উপস্থিতি ছিল না, কিন্তু স্বামীর মৃত্যুর পর বাস্তবতা তাকে টেনে আনে রাজনীতিতে। নেতাকর্মীদের আহ্বানে ধরতে হয় দলের হাল, সেই থেকে শুরু। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হন। পরের বছর মার্চে তিনি হন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে 1984 সালের 12 জানুয়ারি তাকে করা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। বিচারপতি সাত্তারের মৃত্যুর পর সে বছরের 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কারাভোগ সহ নানা ঘাত প্রতিঘাত নির্যাতনকে সঙ্গী করে এ দায়িত্বে আছেন টানা 4 দশক। বিএনপির দায়িত্ব নেয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন বেগম খালেদা জিয়া। তারপরও দলকে ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে তোলেন কঠিন আন্দোলন, পান আপোষহীন দেশনেত্রীর খ্যাতি। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করেই আন্দোলন করে গেছেন। 1986 সালে আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিলেও বর্জন করে বিএনপি, যা দেশবাসীর কাছে আপোষহীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করে।
1987 সাল থেকে বেগম খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপসীন সংগ্রামের পর স্বৈরাচার এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1996 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগত নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। 1993 সালে 1 সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, 2009 সালের 8 ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং 2016 সালের 19 মার্চ দলের দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন হন। নির্বাচনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি জাতীয় সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। এরশাদ বিরোধী আন্দোলনে 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। পরের বছর 11 সেপ্টেম্বর তিনি হাইকোর্টের আদেশে মুক্তি পান। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। 111-এর সরকারের দায়ের করা বিতর্কিত এক মামলায় 2018 সালে 8 ফেব্রুয়ারি 5 বছর সাজা দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর একই বছরের এপ্রিলে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রাজধানীর পিজি হাসপাতালে। সেদিন গাড়ি থেকে হেঁটে নামতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রীকে। এখন পর্যন্ত এটিই ছিল গাড়ি থেকে নেমে হেঁটে চলার শেষ দৃশ্য। এরপর ক্রমেই অসুস্থ হতে থাকেন বেগম খালেদা জিয়া। 2020 সালে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে নির্বাহী আদেশে বেগম জিয়ার সাজা স্থগিত করা হয়। 25 মার্চ বেগম খালেদা জিয়াকে যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল তখন খুবই অসুস্থ ছিলেন তিনি। হাঁটা চলার মতো পরিস্থিতিও ছিল না তার। হুইল চেয়ারে তোলা হয় গাড়িতে। সে অবস্থায় নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। এরপর থেকে বাসা থেকেই চিকিৎসা নিতে হয় তাকে। এর মধ্যে পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হলে সরকার বারবার নাকচ করে দেয়। বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। 2021 সালের এপ্রিলে আক্রান্ত হন করোনায়। ধীরে ধীরে আরও কিছু গুরুতর রোগে আক্রান্ত হন তিনি। দেখা দেয় জটিলতা। প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এর মধ্যে লন্ডনে অবস্থান করা ছেলে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মায়ের চিকিৎসা ও মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। মুক্তির জন্য রাজনৈতিকভাবে নানা কর্মসূচিও পালন করা হয়। আকুল আবেদন জানাই আমার নিরপরাধ মায়ের মুক্তির সাহায্যে। টানা গত ৬-৭টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের বড়দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি তার বিদেশে চিকিৎসা। 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। এরপর এবছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় লন্ডনে। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসার পর গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। চিকিৎসায় শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো বোধ করায় দেশে ফেরার সিদ্ধান্ত। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। তার এই ফিরে আসা নতুন নয়। 40 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেননি বেগম খালেদা জিয়া। আপসহীনতাই বাংলাদেশের রাজনীতিতে তাকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আরও থাকতে বলে, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা, এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন। সেজন্যই আমাকে যেতেই হবে। ডাক্তার জুবাইদা রহমান।
অরাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। একজন চিকিৎসক, সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার নিদর্শন। দীর্ঘ 17 বছর পর 6 মে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। নিয়াজ মাকতুমের রিপোর্ট। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ডাক্তার জুবাইদা রহমানের জীবন কাহিনীও তেমনই, যেখানে ঐতিহ্য, ভালোবাসা এবং দায়িত্ববোধ দিয়ে তৈরি করেছেন এক অনুকরণীয় গল্প। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা আজকে আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডাক্তার জুবাইদা রহমান। একজন চিকিৎসক, সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায়। 1972 সালের 18 জুন তার জন্ম। তিনি সিলেটের সম্ভ্রান্ত ও প্রভাবশালী মুসলিম পরিবারের মেয়ে। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের তৃতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন। 1979 সাল থেকে 1984 সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য 1995 সালে তাকে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী জুবাইদা রহমানের আপন চাচা ছিলেন। তার মেঝো চাচা আজমল আলী খান ছিলেন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী। আরেক চাচা ডাক্তার সিকান্দার আলী খান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন জুবাইদা 1995 সালে চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিলেন। ডাক্তার জুবাইদা রহমান লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে সম্মানজনক এমএসসি ডিগ্রি অর্জন করেন। ডাক্তার জুবাইদা রহমানের দাদা আহমেদ আলী খান ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার ছিলেন। আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদ সদস্য এবং হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা। তার দাদি অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসিউদ্দিন আহমেদের মেয়ে। ডাক্তার জুবাইদা রহমানের প্রপিতামহ ডাক্তার খান বাহাদুর আজদার আলী খান বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এবং পাটনা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। ডাক্তার জুবাইদা রহমানের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিবাহ। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে 1999 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা চিকিৎসা পেশা আগলে রেখেছেন। চিকিৎসকের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদের স্ত্রীও। তারেক রহমান ও জুবাইদা রহমান দম্পতির একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। ছোটবেলা থেকে লন্ডনেই পড়াশোনা করেছেন তিনি। বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি, পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে 2019 সালে বারটলা সম্পন্ন করেন। 2007 সালে তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন, তখন ডাক্তার জুবাইদা রহমান সাহসের সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেন। পরিবারের দায়িত্ব, পেশাগত চাপ এবং সামাজিক দায়িত্ব সামলাতে গিয়ে তিনি যে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। 2008 সালে স্বামীর জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন ডাক্তার জুবাইদা রহমান, কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিত দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যা সরকারের হীন প্রচেষ্টারই অংশ। লন্ডনে প্রবাস জীবন থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন। বৈশ্বিক করোনা মহামারীতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্প মূল্যের রোগ নির্ণায়ক কিট, খাদ্য, ওষুধ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খণ্ড খণ্ড মেডিকেল ক্যাম্প পরিচালনায় জনস্বার্থে ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি মরহুম মাহবুব আলী ফাউন্ডেশন এবং সুরভি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বার্থে
স্বার্থে ব্যাপক অবদান রাখছেন। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মার্জিত ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে বিভিন্ন সময় অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে, যেটা ঈর্ষান্বিত হওয়ার অন্যতম কারণ। পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বনামধন্য দৈনিক আনন্দবাজার পত্রিকাকেও বিভিন্ন সময়ে ডাক্তার জোবাইদা রহমানের প্রশংসায় প্রতিবেদন প্রকাশ করতে দেখা গেছে। রাজনৈতিক ষড়যন্ত্রমূলকভাবে ২০০৮ সালে তৎকালীন সরকারের দায়ের করা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ডাক্তার জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। দেশের মানুষের একটি বড় অংশ মনে করেন তার ভাবমর্যাদা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে মামলা এবং সাজার রায় দেওয়া হয়েছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান শীতেও আসছেন। ১১ সরকারের সময় স্বামী আরাফাত রহমান কোকোর সঙ্গে মালয়েশিয়া যান শর্মিলা। ২০১৫ সালে কোকোর মৃত্যুর পর ২ মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন তিনি। খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০২১ সালের অক্টোবরে তাকে দেখতে ঢাকায় আসেন শর্মিলা। সে সময় তিনি ২.৫ মাস ঢাকায় ছিলেন। প্রয়াত আরাফাত রহমান কোকো এবং শর্মিলা দম্পতির জাফিয়া রহমান ও জাহিয়া রহমান নামে ২ মেয়ে রয়েছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। সর্বোচ্চ ২ বছর শাস্তির বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আগের আইনে থাকা বিতর্কিত ৯টি ধারা বাতিল হল। সকালে রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। আগামী ঈদুল আজহার ছুটি ১০ দিন করার সিদ্ধান্ত হয় সভায়। তবে ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশটি গেজেট নোটিফিকেশনের পর আগের আইনে থাকা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মিথ্যা মামলা করলে নতুন আইনেও শাস্তির বিধান রাখা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা আর বিকেন্দ্রীকরণ এই ৩ বিষয়কে প্রাধান্য দিয়ে মৌলিক সংস্কার প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সূচনায় কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের হাতে নতুন এই সংস্কার প্রস্তাব তুলে দেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এই সময় তারা এটিকে বিকল্প সংস্কার প্রস্তাব বলেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে কমিশন অঙ্গীকারবদ্ধ। এনসিপির সংস্কার প্রস্তাব কমিশন পর্যালোচনা করবে বলেও জানান তিনি। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা, যেটা আমরা আশা করছি যে 15ই মের পর দ্রুততার সঙ্গে সেই পর্যায়ে আমরা সূচনা করব। বাংলাদেশের আপামর ছাত্র জনতা 24 জুলাই অভ্যুত্থানে তারা জীবন দিয়েছেন। তাদের জীবন দেওয়া, তাদের শাহাদাত বরণ করা যেন সার্থক হয়। বাংলাদেশ যেন অতীতের মতো ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।